ঈদের আমেজ, ঈদের হাওয়া লেগেছিল রাজনীতির অঙ্গনেও। এবং আজকে আমার সঙ্গে রয়েছেন একজন রাজনীতিরই নায়ক বলা চলে, যিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং বর্তমানে এনসিপির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কেমন কাটলো ঈদ এবার? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। পরিবার পরিজনের সাথে এবং নগরবাসীর সাথে খুব ভালো একটা ঈদ কেটেছে। বর্তমান রাজনীতিতে আসি। আহ, বিরোধী দলের যে ভূমিকা থাকে বা যে চরিত্র থাকে আসলে সংসদে, আমরা দেখেছি গত 16 বছর আসলে যে ধরনের সংস্কৃতি ছিল এবং বিরোধী দল আসলে একটা কোণঠাসা জায়গায় ছিল। তো কি মনে হচ্ছে বর্তমান যে নতুন সরকার বিএনপির নেতৃত্বাধীন, তারা মোটামুটি 1 মাস পার করেছে। তো কি মনে করছেন সামনের দিনগুলো আসলে বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকা কেমন হবে? আওয়ামী লীগের 17 বছরের শাসনামলে তো বিরোধী দল ইফেক্টিভলি ছিল 3 বছরের মতো। যখন বিএনপি 2008 সালের সংসদ থেকে ওয়াকআউট করলো, তারপর থেকে তো আসলে ইফেক্টিভলি কোনো বিরোধী দল নেই। এবং তখন এক ধরনের গৃহপালিত বিরোধী দল আমরা দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি যে সরকার দল যেই ভাষায় কথা বলছে, বিরোধী দল একই ভাষায় কথা বলছে। এবং প্রকৃত বিরোধী দল যারা থাকার কথা, রাজনৈতিক বিরোধিতা যারা করছিল বিএনপি জামাত, তারা গুম খুন অত্যাচার নিপীড়ন জেল জুলুমের শিকার হচ্ছে। তারা রাজপথে আন্দোলন করছে বা করতে পারছে না, এরকম পরিবেশের মধ্য দিয়ে ফ্যাসিবাদটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন এটা খুব আর্লি আসলে এই বিষয়টা বলার জন্য, আসলে বিরোধী দল কতটুকু ফাংশন করতে পারছে কি পারছে না। আপনার তো নির্বাচন করার কথা ছিল, আপনি নির্বাচন কেন করলেন না সেটি নিয়ে অনেকের প্রশ্ন। আমি আমার দলের জন্য নির্বাচন করিনি। আমি যেই সময়টাতে আসলে দলে আসি, সেই সময়টাতে এনসিপি খুব একটা ক্রাইসিস সিচুয়েশন পার করছিল। আমার মনে হয় এনসিপির জন্মের পরে সবচেয়ে ক্রাইসিস সিচুয়েশন ছিল সেটা, নির্বাচনকে কেন্দ্র করে, জোটকে কেন্দ্র করে। বিশেষ করে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কমিউনিকেশন গ্যাপ, জোট প্রক্রিয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন বিতর্ক, সব কিছু মিলিয়ে সেই ক্রাইসিস মোমেন্টে অবশ্যই সিনিয়র কাউকে তখন দলের হাল ধরাটা গুরুত্বপূর্ণ ছিল। এবং এক পর্যায়ে এরকম আলোচনা হচ্ছিল, আমাদের আহ্বায়কও বলছিলেন যে তিনি নির্বাচন না করে এই মুহূর্তে দলটাকে দেখবেন কিনা। দল এই যে সবার মধ্যে এক ধরনের কমিউনিকেশন গ্যাপ, ভুল বোঝাবুঝি, এগুলো ঠিক করবেন কিনা। তখন আমি সিদ্ধান্ত নেই এবং দলের পক্ষ থেকেও এক ধরনের সিদ্ধান্ত নেই যে আমি এই সময়টাতে, এই ক্রাইসিস সময়টাতে দলের হালটা ধরবো। সেই কারণে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ এবং এর বাইরেও জোট গঠনকে কেন্দ্র করে যে এক ধরনের অসন্তোষ এবং ভুল বোঝাবুঝি দলের মধ্যে ছিল, নেতাকর্মীদের মধ্যে, তাদের মধ্যে আবার কনফিডেন্সটা ফিরিয়ে আনা। কারণ তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন এবং সবাইকেই তার নির্বাচনী আসনে সময় দিতে হচ্ছিল, ফলে কেউই দলের দিকে ফোকাস করার মতো সিচুয়েশন ছিল না। তো ইলেকট্রাল পলিটিক্স তো অলওয়েজ সুযোগ আছে, সেই কথা বিবেচনা করেই তখন আমি আসলে নির্বাচন থেকে সরে আসি। সেক্ষেত্রে আপনার যে জোট, সেই জোটের কোনো শরিকদের পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে কারো পক্ষ থেকে কি কোনো বাধা ছিল? এমন সেরকম কোনো বিষয় তখন ছিল না। এবং আমার ইভেন যেদিন হচ্ছে জমা দেওয়ার, প্রত্যয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তখন এনসিপি থেকেও এবং আরও কয়েকটা পার্টি থেকেও, যারা আসলে তখনও যেহেতু আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত হই নাই, আরও 3টা পার্টি থেকে আমাকে প্রত্যয়নপত্র পাঠানো হয় এবং একাধিক আসনের। তারা মনে করছিল যে এই আসনগুলোতে আমি দাঁড়াতে পারি। আমার কুমিল্লা 3 আছে, ঢাকা 12 নিয়ে কথা চলছিল, ঢাকা 10, প্রত্যয়নপত্র পাঠানো হয়েছিল। তো আমি চাইলেই যে কোনো প্রত্যয়নপত্র জমা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম। একটু পেছনে ফিরে যেতে চাই আসিফ মাহমুদ, সেই সময়টা যখন 5 আগস্ট গণ অভ্যুত্থান ঘটে গেল, এরপরে আসলে কিভাবে অন্তর্বর্তী সরকার গঠিত হলো সেটা নিয়ে মানুষের মাঝে এখনো রহস্য কাটেনি। তো সেই যে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কারা হবেন, সেই সাজেশনগুলো কার থেকে দেয়া হচ্ছে, সেখানে আপনাদের থেকে মত ছিল আর অন্যান্য জায়গা থেকে। আসলে এখানে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে আসলে কারা, কে বা কারা কাজ করেছে? সেই সময়টাতে সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা 4 তারিখই ঘোষণা করেছিলাম যে আমরা জাতীয় সরকার গঠন করব। যদি আগামীকাল শেখ হাসিনার পতন হয় তাহলে আমরা জাতীয় সরকার গঠন করবো। এটা 4 তারিখই একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আমি অ্যানাউন্স করেছিলাম। প্রত্যেকটা সেক্টরেই যে ফ্যাসিবাদ ইস্টাবলিশমেন্ট, সেটাকে একটা জাতীয় এবং শক্তিশালী একটা সরকার, সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, আন্দোলনের প্রতিনিধি, সবার একটা অংশগ্রহণের মাধ্যমে একটা শক্তিশালী ইউনাইটেড গভর্নমেন্টের মাধ্যমে এই স্টাবলিশমেন্টকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব। কিন্তু 5 আগস্ট রাতেই মিটিংয়ে তারেক রহমান
বর্তমান প্রধানমন্ত্রী তিনি বললেন যে বিএনপি জাতীয় সরকার আগ্রহী না। সেই মিটিংয়ে তারেক রহমান ছিলেন। তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকেও মিটিংয়ে আমাদের সাথে পরিচয় করে দিয়েছিলেন। আমাদের দিক থেকে আমি ছিলাম, নাহিদ ইসলাম ছিলেন, আবু বাকের মজুমদার ছিল, আদিব আরিফ ছিলেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিও ছিলেন, এবং হয়তো আরও দু একজন ছিলেন। আমরা তো মূলত ওনাকে সাজেস্ট করেছিলাম যে ওনাকে আহ্বান জানিয়েছিলাম জাতীয় সরকারের অংশ হতে, এবং ওনাকে আমরা বলেছিলাম যে আপনি দেশে আসুন এবং আমাদের এই জাতীয় সরকারে অংশগ্রহণ করুন। এবং আমরা বিএনপি, জামাত, আন্দোলনের প্রতিনিধি, সিভিল সোসাইটি থেকে আমরা একসাথে সিলেক্ট করে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করি। উনি প্রস্তাব করেছিলেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার করা, 7 জন উপদেষ্টা রেখে, এবং 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে ওনার প্রস্তাব ছিল। বাট আমরা বলেছিলাম যে না, আমাদের সংস্কারগুলো করতে হবে, এতগুলো মানুষ শুধুমাত্র একটা নির্বাচনের জন্য তো জীবন দেয় নাই। 6 তারিখ বঙ্গভবনে মিটিং হয়েছিল একটি, সেখানে আপনারা ছিলেন। তো সেই মিটিং নিয়েও নানা ধরনের তর্ক বিতর্ক রয়েছে। আসলে সেই মিটিংয়ে কারা ছিল এবং মূলত কি হয়েছিল সেদিন একটু জানতে চাই। বঙ্গভবনের মিটিং 6 তারিখ সন্ধ্যায় যে বৈঠকটা হয়, প্রায় 4 ঘন্টার বেশি সেই বৈঠক চলে। অন্যান্য সমন্বয়করা তখন ওই মিটিং কক্ষে ছিলেন না, তারা বঙ্গভবনে ছিলেন, বাইরে ছিলেন। এবং সেখানে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার ছিলেন, সেখানে আমাদের আরেকজন শিক্ষক ছিলেন, তানজিমউদ্দিন স্যার ছিলেন। এবং সেই বৈঠকে মূলত আলোচনাটা মূলত উপদেষ্টা পরিষদ কারা কারা উপদেষ্টা হচ্ছে সেগুলো নিয়ে তেমন একটা আলোচনা হয়নি। আলোচনাটা মূলত ছিল যে প্রধান উপদেষ্টা কে হবে, এবং এটা নিয়ে এক ধরনের বিতর্ক হয়। এটা দীর্ঘ সময় ধরে এক ধরনের বিতর্কের মধ্য দিয়েই আমরা যাই, এবং মূলত বিতর্কটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই। অপর প্রান্তে যারা ছিলেন তারা চাচ্ছিলেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হোক। তারা অন্যান্য অপশনের কথা বলছিলেন, তারা বিভিন্ন লজিক দিচ্ছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তিনি কনভিক্টেড ছিলেন, সম্ভবত 6 মাসের কারাদণ্ড ছিল ওনার নামে। তো একজন কনভিক্টেড পার্সনকে তো প্রধান উপদেষ্টা করা যায় না, এই যুক্তি দেওয়া হয়েছিল। তারপর আরও নানা ধরনের যুক্তি দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগের তো এখনও 30-40% ভোট আছে, এত বড় একটা জনগোষ্ঠী যাকে অপছন্দ করে, যার এগেনস্টে, সে কীভাবে সার্বজনীন হয়ে সংস্কারটা করবে, সে কীভাবে সার্বজনীন হয়ে একটা নির্বাচন করবে, এই ধরনের কথাগুলো অপর প্রান্ত থেকে আসে। তো আমরা স্পষ্ট বলেছিলাম যে আওয়ামী লীগ কি করলো বা না করলো সেটা এখন আর ধর্তব্য না। অপর প্রান্তে আসলে কারা ছিলেন? অপর প্রান্তে 3 বাহিনীর প্রধান ছিলেন, এবং আরও কয়েকজন সেনা কর্মকর্তা ছিলেন, এবং সেখানে রাষ্ট্রপতি পুরোটা মিটিং ছিলেন না, তিনি শেষ মুহূর্তে এসেছিলেন। এই যে বঙ্গভবনে আপনারা গেলেন, এই যে রাষ্ট্রপতিকে অভিশংসনের বিষয়ে আপনারা এখন বেশ শক্ত অবস্থানে রয়েছেন, সেই সময় কি আসলে রাষ্ট্রপতির মুখোমুখি যখন হলেন তখন কি আপনারা কোনো প্রতিবাদ জানিয়েছিলেন কিনা, বা এই ইস্যুতে আসলে আপনারা কিছু আমরা এই বিষয়টা নিয়ে প্রথম থেকে কমফোর্টেবল ছিলাম না, কিন্তু আমাদের কিছু করারও ছিল না ওই সময়কার যে প্রেক্ষাপট। যখন বৈঠকের আলোচনাটা হয় তখন আমার মনে আছে আমি বলেছিলাম যে বৈঠকটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে করি। আমরা বৈঠকটা তখন আমাদের ভিসির রুমের পাশে একটা সভাকক্ষ, মিটিং রুম আছে, তো সেটাতে করার বিষয়ের মধ্যে ছিলাম যে আপনারা এখানে আসুন, আমরা এখানে বৈঠক করবো, আমরা বঙ্গভবনে যাবো। আমরা আমাদেরকে প্রথমে বলা হয়েছিল ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য, তো আমরা বলেছিলাম যে না, ক্যান্টনমেন্টে আমরা যাব না, আমরা বৈঠকটা এখানেই করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে চাই। তো পরে তারা বললো যে না, তাহলে আমরা ভেবে জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পক্ষেও পসিবল না। পরবর্তীতে তারা বললো যে আমরা একটা মিডল গ্রাউন্ডে আসি, যেখানে আপনারাও আমাদের এখানে না আসেন, আমরাও আপনাদের এখানে না যাই, আমরা আসি, বঙ্গভবনে আসতে পারি কি না। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বাকিদের সাথে আলোচনা করি। তখন সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয় যে ঠিক আছে আমরা যাব। কারণ তখনকার যে সিচুয়েশনটা ছিল আপনি যদি রিকল করেন, দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না, দেশের খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, কোথায় বিদ্রোহ হয়, কোথাও গোলাগুলি হচ্ছে, বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছিল। সরকার গঠনের পর, মানে অন্তর্বর্তী সরকারের সময় থেকে আমরা দেখেছি যে এই যে অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে বিএনপি নানা ধরনের মন্তব্য করে আসছে, যেটি যে তাদের আসলে অনেক ভূমিকা ছিল এবং তারাও আসলে লিডিং জায়গায় ছিল। তো সেই বিষয়টা একটু জানতে চাই। আপনারা তো ভিডিও কলে বেশ কিছু কনফারেন্স করেছেন, মানে জুলাই আগস্ট অভ্যুত্থানে। তো সেই সময় আসলে বিএনপি শীর্ষস্থানীয় নেতৃত্ব বা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদের সঙ্গে আসলে আপনাদের কোনো যোগাযোগ ছিল কিনা? আসলে বিজয় হওয়ার পরে সবাই বলে যে এটা আমরা করেছি আর কি। তবে সবার অংশগ্রহণ তো অবশ্যই
ছিল, কিন্তু সেটার ফরম্যাটটা কি বা এটা সুবিধা হয়েছে যে গণঅভ্যুত্থানটা 2024 সালে হয়েছে এবং এই যুগে সব কিছুরই আর্কাইভ থাকে, সব কিছু দেখা যায়। ইতিহাস পরিবর্তন করা খুব কঠিন। আমরা তো মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস দেখি, যখন যেই সরকার আসে তার মতো করে মোল্ড করা হয় এবং মানে ইতিহাস পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জায়গায়, তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করা হয়েছে। তো গণঅভ্যুত্থানের ইতিহাস খুব বেশি পরিবর্তন করার সুযোগ নেই, কারণ সব কিছু চোখের সামনে দেখা গেছে, একদম স্বচ্ছ পরিষ্কার যে কারা কোন ভূমিকায় ছিল। এই যখন এটা আন্দোলন থেকে অভ্যুত্থানের দিকে রূপ নিতে থাকে, তখনই আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগটা শুরু হয়। রাজনৈতিক দল বলতে তাদের ছাত্র সংগঠনের সাথে, মোস্টলি ছাত্র দলের সাথে, ছাত্র শিবিরের সাথে, বা মধ্যে ছাত্র সংগঠন যারা আছে এবং সিভিল সোসাইটি যাদেরকে আমরা চিনি, আমাদের টিচাররা যারা পরিচিত আছেন, তাদের সাথে যোগাযোগটা আসলে আমাদের শুরু হয়। এবং ওই সময়টাতে সরাসরি বিএনপির সাথে আমাদের অভ্যুত্থানের মধ্যবর্তী সময়ে যোগাযোগ হয়নি, যতদূর আমার মনে পড়ে। যোগাযোগ হয়েছিল এই যে 5 তারিখেই। এর আগে সম্ভবত 3 তারিখ কি 4 তারিখ হবে একটা জুম মিটিংয়ে আমার কথা হয়েছিল। তখন ছাত্রদলের রাকিব ভাই, যিনি আহ্বায়ক ছিলেন, উনি সহ, তখন তারেক রহমান সহ আরও কয়েকজন ছিলেন সেই জুম মিটিংয়ে। আমার কথা হয়েছিল কিছুক্ষণের জন্য, জাস্ট মানে অন দ্য রান আর কি, তখন কথা হয়েছিল আর কি। তো খুব একটা আমি রিকলও করতে পারবো না যে কীরকম কথা হয়েছিল। কি ধরনের নির্দেশনা ছিল আসলে? তখন কেউই আসলে খুব বেশি জানতো বা বুঝতে পারছিল বা কোনো নির্দেশনা দেওয়ার মতো অবস্থানে ছিল এরকমটা না আসলে। তখন ওনারাও বোঝার চেষ্টা করছিলেন যে কী হচ্ছে। আপনি যদি দেখেন, রিকল করতে পারেন, মির্জা ফখরুল ইসলামকে তিনি বলেছেন আমরা এই আন্দোলনের সাথে কোনোভাবেই জড়িত না, যদিও এখন ওনারা অনেক কথা অনেকভাবে বলছেন। তখন ইভেন আমার মনে পড়ে যে 17-18 তারিখের দিকে ছাত্রদলের খুবই বিখ্যাত একজন নেতা, এখন খুব বিখ্যাত আর কি, তখন ছিলেন না, উনি আমাকে বলেছিলেন যে আসিফ তোমরাই ভরসা, আমাদের দলকে তো আমরা সেভাবে কনভিন্স করতে পারছি না পুরো দমে নামার জন্য, তারা এখনও বুঝে উঠতে পারছে না যে তারা কী করবে, তারা নামবে নাকি নামবে না। ওই যে এটা স্বাভাবিক যে বিএনপি ভাবতে পারে যে নামলে ক্র্যাকডাউন যদি হয় তাদের উপর, এবং তাদের উপর ক্র্যাকডাউন হয়েছে আন্দোলনের সময়। আপনার সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা আপনি সবচেয়ে বেশি রিমার্কেবল, আপনি যেটার জন্য এই মার্চ টু ঢাকা 6 আগস্ট থেকে 5 আগস্ট, এটা কি আপনার একক সিদ্ধান্ত ছিল না কোনো রাজনৈতিক দলের কোনো? এটা আমার ব্যক্তিগত একক সিদ্ধান্ত না, আমাদের সিদ্ধান্ত, আমাদের কালেকটিভ ডিসিশন ছিল যে 6 তারিখ লং মার্চটা হবে। এবং আমাদের 5 তারিখের প্রোগ্রাম ছিল একটা, 3টা প্রোগ্রাম ছিল আমাদের। একটা হচ্ছে শ্রমিক সংহতি, একটা নারী সংহতি, আর একটা হচ্ছে সিভিল সোসাইটির সাথে সংহতি। তো সেই সময় অনেকগুলো কনসার্ন আসতে থাকে যে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, ইন্টারনেট বন্ধ হলে আমরা নেক্সট তো ঘোষণা দিতে পারবো না। তখন আমরা তৎক্ষণাৎ আলোচনা করি একটা গ্রুপ কলে হোয়াটসঅ্যাপে যে এটা চেঞ্জ করা যায় কিনা, সবাই মত দেয় যে হ্যাঁ চেঞ্জ করা উচিত। তখন আমি বলি যে আমি নাহিদ ভাইয়ের সাথে কানেক্ট করার চেষ্টা করি, ওনার সাথে কথা বলে আমি ফাইনাল ডিসিশনটা জানাই দেবো, অ্যানাউন্স করে দেবো আর কি। বাট আনফর্চুনেটলি নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তো তখন আমি ওইখানে দাঁড়িয়ে একটা ভিডিও রেকর্ড করি, মাত্র 1-1.5 মিনিটের হবে, এবং ওই ভিডিওতেই লং মার্চ টু ঢাকার ঘোষণাটা দিই যে আগামী 5 তারিখের আমাদের যে কর্মসূচি ওটা আমরা চেঞ্জ করছি, এখন 6 তারিখের বদলে আমরা 5 তারিখ লং মার্চ টু ঢাকাটা নিয়ে আসছি। এরপর তো অন্তর্বর্তী সরকার গঠন হলো। এই অন্তর্বর্তী সরকারে আসলে কোন দলের পক্ষ থেকে বা কার কাছ থেকে কতটা নাম এসেছিল একটু জানতে চাই। পুরো বিষয়টা তো আসলে মাহফুজ আলমের নেতৃত্বে যে লিয়াজু কমিটি আমাদের ছিল, সেই লিয়াজু কমিটি সমন্বয় করছিল যে দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, কথা বলা এবং তাদের মতামত নেওয়া। প্রাইমারিলি কিছু নাম তো খুব সিভিল সোসাইটিতে কিছু গ্রহণযোগ্য নাম যেগুলো ছিল ওগুলো কমন ছিল আর কি। তো এটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, যেমন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলেছিলাম যে স্যার আপনি সাজেস্ট করেন। স্যার আমাকে 27টা নাম পাঠিয়েছিলেন তখন, আমার যত মনে পড়ে 27-28টা নাম এরকম। তো সেখান থেকে আমরা প্রাইমারিলি যে 7-8 জনের নাম লিখেছিলাম নিজেরা, আমরা দেখলাম যে মিলে গেছে অনেকগুলো নাম কমন। এবং এই কমন নামগুলোর ব্যাপারে বিএনপিরও কোনো ইয়ে ছিল না, কনসার্ন ছিল না, জামাতেরও কোনো কনসার্ন ছিল, তারা একমত ছিল মোটামুটি। 2-1টা নামের ব্যাপারে যখন কনসার্ন আসা শুরু করে, বিএনপি থেকে বলে যে ওনাকে রাখা যাবে না, তখন তার নাম বাদ দেওয়া হয়। জামাতেরও কনসার্ন আসে 2-1 জনের ব্যাপারে, তাদেরকে বাদ দেওয়া হয় এবং তাদেরও মতামত আসে। মতামতের ভিত্তিতে ওইখানে এক ধরনের
কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ হয়। কারণ আমরা চাচ্ছিলাম না এমন কেউ আসুক যার ব্যাপারে বিতর্ক আছে, যার ব্যাপারে সবাই একমত হবে না। এই সরকারটা তো সবার ঐক্যমত্যের সরকার করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। সেই জায়গা থেকেই এই যে কারোর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট পক্ষ থেকে যদি ভেটো আসে তাকে বাদ দেওয়া হচ্ছে। সেখানে কি মনে করেন যে কোনো বিষয়ে কম্প্রোমাইজড হয়েছেন আপনারা সেই বিষয়ে, সব দলের কথা রাখতে গিয়ে? আমাদের আসলে দুইটা পাথ ছিল, একটা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করা, আর একটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। সবচেয়ে বেস্ট ওয়েটা তো ছিল জাতীয় সরকার গঠন করতে পারা আসলে, কিন্তু আনফর্চুনেটলি ওইটা আমরা পারিনি। তবে বিপ্লবী সরকার গঠন করার জন্য যে ধরনের প্রেক্ষাপট প্রয়োজন ছিল সেটাও আমাদের তখনকার বোঝাপড়ায় তখন ছিল না। আপনাদের যারা সমন্বয়ক ছিলেন আপনারা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশেই আসলে সমন্বয়কদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল। তো সেই জায়গায় কেন বিপ্লবী সরকারটা তৈরি করা গেল না? নেটওয়ার্কটা আমি যেটা বললাম যে নেটওয়ার্কটা আসলে সমন্বয়কদের যে কমিটিটা আপনি যদি দেখেন, এটাও যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকেও আমরা আন্দোলনের ওই 1-1.5 মাস ধরেই চিনি বেশিরভাগ মানুষদেরকে। আমরা যদি 157 জনের তালিকা বলি, তাদের মধ্যে আমি হয়তো রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন থাকার কারণে, ছাত্র রাজনীতি দীর্ঘদিন করার কারণে আন্দোলন করার লোকগুলো তো পরিচিত, সেখানে হয়তো আমি অর্ধেকের বেশি লোকজনকে আমি চিনব। বাট তাদের সাথে ওই যে একটা ওয়ার্কিং রিলেশন, তাদের সাথে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, কমন বোঝাপড়া, সেখানে বিভিন্ন মতাদর্শের মানুষজন কিন্তু আছে। আপনি দেখবেন যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করা কেউ আছে সমন্বয়ক হিসেবে, কেউ যারা আমাদের সাথে এই লং 4-5 বছরের জার্নিটাতে ছিলেন তারাও আছে, আবার কেউ আছে হয়তো তিনি কোনো বামপন্থী ছাত্র সংগঠন করেন, কেউ ছাত্র শিবিরের সাথে জড়িত আছেন, কেউ আবার কোনো রাজনীতির সাথে জড়িত না, সাধারণ স্টুডেন্ট সেও আছেন, আর কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন করেন সেও আছেন। তো ফলে সবার বোঝাপড়াটা তো এক জায়গায় না যে এই একটা আদর্শের ভিত্তিতে এই একটা বিপ্লবী সরকার গঠিত হবে। আপনাদের সে সময়ের যে উপদেষ্টা ছিলেন, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি যেমনটি বলেছেন যে এই সরকারে আসলে একটি কিচেন ক্যাবিনেট ছিল। তো সেই কিচেন ক্যাবিনেটের মেম্বার কি আপনিও ছিলেন? আসলে সব সরকারেই আমার মনে হয় যে ছোট একটা অংশ থাকে। যে এই বর্তমান সরকারের প্রায় 50 জন মন্ত্রী আছে। ক্যাবিনেট মিটিং যখন হয় 50 জনের বৈঠকে বসে আসলে সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এই জন্যই আমাদের রাজনৈতিক দলেও আলাদা আলাদা ফোরাম আছে। একটা হচ্ছে জেনারেল ফোরাম, ওইখানে 200 জনের মতো মেম্বার। তারপরে আছে এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে 50 জনের মতো মেম্বার। তারপরে আছে আমাদের পলিটিক্যাল কাউন্সিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী, সেখানে 10 জন 11 জনের মতো মেম্বার। তো কিচেন ক্যাবিনেটের কথা আমি শুনেছি। প্রথম দিকে 2-1টা বৈঠকে আমাকে কিচেন ক্যাবিনেট না ঠিক লাঞ্চের মতো সারটাও দিয়েছিলেন। পরে আমি গেলাম, সেখানে লাঞ্চ করলাম, মিনিস্ট্রি থেকে গিয়ে লাঞ্চ করলাম এবং দেখলাম যে ওনারা আলোচনা করছেন যে গভর্নর কে হবে একদম স্টার্টিংয়ে, কাকে গভর্নর করা যেতে পারে, কাকে। এই ধরনের ডিসিশনগুলো তো আসলে ফর্মালি ক্যাবিনেটে নেওয়ার মতো ডিসিশন না আসলে। গভর্নর কাকে করা হবে বা এই ধরনের ডিসিশনগুলো অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী একাই নিয়ে থাকেন বা ওটা প্রাইম মিনিস্টার্স কল থাকে। তো এটা আইডিয়ালি আসলে প্রধান উপদেষ্টার এককভাবেই নেয়ার কথা, বাট তিনি ওই ফোরামে এই বিষয়গুলো আলোচনা করতেন এবং অনেক ক্ষেত্রে সেখানে 2-1টা বৈঠকে আমি ছিলাম, বাট পরবর্তীতে আমি আর সেখানে ছিলাম না এবং সেটা অনেক সময় ইভলভ হয়েছে যতটুকু আমি জানি। না থাকার কারণটা কি? পরে দিয়ে শুরুতে থাকবেন, পরে থাকেন না, এটা কি কোনো অসন্তোষ? এটা আসলে ব্যক্তির সিদ্ধান্ত। এখন আমি তখন একজন উপদেষ্টা হিসেবে আমি আমার যেই কার্যপরিধি এবং যে ডিসিশনগুলো নেয় সেটা আমি এককভাবেও নিতে পারি। আবার মনে করেন আমার আশেপাশে 3-4 জন আপনার সাথে ওনার সাথে ডিসকাস করে নিচ্ছি। তা আমার মনে হতে পারে যে ঠিক আছে এই জিনিসটা আমি আপনার সাথে আর ওনার সাথে ডিসকাস করে নিই, আবার ওই জিনিসটা ওই দুজনের সাথে ডিসকাস করি, তারা হয়তো ভালো জানবে। তো এটা তো ব্যক্তির আসলে ইচ্ছার বিষয় যে আমি কার সাথে কোন বিষয়টা ডিসকাস করব। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তো তার সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠকের পর আমরা দেখেছি যে জামাত থেকে, এনসিপি থেকে নানা ধরনের অভিযোগ হয়েছে। তো সেক্ষেত্রে তিনি তো প্রধান উপদেষ্টা ছিলেন, তো অন্তর্বর্তী সরকারের প্রধান। তো তার সঙ্গে যে তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হলো, এই বৈঠকের পর কি কোনো হাওয়া বদল আজ করতে পেরেছেন কিনা আপনারা? অবশ্যই হাওয়া বদল হয়েছে এবং আমরা দেখেছি যে এরপর থেকেই সরকারের মধ্যে এক ধরনের, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে আমরা তো জানি না পুরোপুরি। ফর্মাল অংশটা হয়তো আমরা জানি, ইনফর্মাল অংশটা আমরা জানি না। পরবর্তীতে ক্যাবিনেট বৈঠকেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কী আলোচনা হয়েছে, ফর্মাল অংশটা আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে আলোচনা হয়েছে।
তবে সেই বৈঠকের পর থেকেই এক ধরনের বিএনপির সাথে এক ধরনের বোঝাপড়া এই সরকারের একটা অংশের হয়েছে। একটা অংশ যে আগে ছিল না তা না, আগেও ছিল, বাট এটা আরও বেটার ওয়েতে হয়েছে আর কি। তো পরবর্তীতে জানতে পারলাম যে খলিলুর রহমান তিনি এই কোঅর্ডিনেশনটার দায়িত্বে ছিলেন, যার ফলে আসলে এখন অনেক কিছু মেলানো যাচ্ছে যে এখন উনি পররাষ্ট্রমন্ত্রীও হয়েছেন বর্তমান সরকারের। তো এই বৈঠকের পরে অনেকটাই হাওয়া বদল হয়েছে এবং অনেক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যেটা আগে আমরা দেখতাম যে সরকার স্বাধীনভাবে নিচ্ছে বা প্রধান উপদেষ্টা স্বাধীনভাবে নিচ্ছেন বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে স্বাধীনভাবে নেওয়া হচ্ছে বা আমাদের সাথে ডিসকাস করে নেওয়া হচ্ছে, তার অনেকগুলো ডিসিশনই অনেকগুলো বিষয়ই হয়তো আমরা আজ করতে পারছিলাম যে এটা বিএনপির সাথে আলোচনা করা হচ্ছে, তাদের সাথে আলোচনার ভিত্তিতে ডিসিশনটা নেওয়া হচ্ছে বা এক ধরনের কোঅর্ডিনেশন আছে। তো এই কোঅর্ডিনেশনটা এমন না যে বাকিদের সাথে ছিল না, এটা হয়তো জামাতের সাথেও ছিল, এনসিপির সাথেও ছিল, বাট কার সাথে কতটুকু ছিল বা ছিল সেটা তো আর আমি বলতে পারবো না, কারণ সেটা প্রধান উপদেষ্টা জানবেন বা যারা সেই কমিউনিকেশনগুলো করতেন তারা জানবেন। বিএনপির সাথে কোঅর্ডিনেশনটা খলিলুর রহমান করতেন, তিনি জানবেন যে কীভাবে হয়েছে। আপনাদের এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই সম্প্রতি আমাদের একটি টক শোতে তিনি বলেছিলেন যে এর অন্তর্বর্তী সরকারের যে সিস্টেমটা, টোটাল সিস্টেমটাই আসলে দুর্নীতিগ্রস্ত ছিল। তো সেক্ষেত্রে আপনিও তো সরকারের অংশ ছিলেন, তো সেই বিষয়টা আসলে জানতে চাই যে দুর্নীতিগ্রস্ত থাকার কারণ কি এবং আপনারা একটা অভ্যুত্থান করে ফেললেন, কিন্তু সেই দুর্নীতি থেকে কেন বের হয়ে আসা গেল না, এবং আপনার বিরুদ্ধেও নানা সময় নানা অভিযোগ আমরা দেখেছি। সিস্টেমের কথা বলতে এটা একটা গভর্নমেন্ট অফিস, মানে যে কোনো গভর্নমেন্ট অফিস, আমি তো মিনিস্ট্রিতে ছিলাম, মিনিস্ট্রিতে অনেকগুলো লেয়ার থাকে। যেমন মিনিস্ট্রিতে মন্ত্রীর পরে থাকে সচিব, সচিবের পরে থাকে যে কোনো শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব, ওই শাখাতেই আরেকজন থাকে যুগ্ম সচিব, তার নিচে আরেকজন থাকে উপসচিব। এটা হচ্ছে শাখার লেয়ার। প্রত্যেকটা শাখা কোনো কোনো নির্দিষ্ট ইয়ার দায়িত্বে থাকে। যেমন সিটি কর্পোরেশন শাখা নামে একটা শাখা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়, তো ওই শাখায় এই যে 4 জনের কথা আমি বললাম, তারপর সচিব, তারপর আমি, 6টা লেয়ার। তারপরে আবার ওই শাখার থেকে একটা প্রসেস সিটি কর্পোরেশনে গেলে সিটি কর্পোরেশন থেকে প্রশাসক, তার নিচে থেকে সিটি কর্পোরেশনের সিইও, তার নিচে থেকে সিটি কর্পোরেশনের সচিব, তার নিচে থাকে আবার শাখা, ওই শাখাতে আবার 3টা 4টা 5টা লেয়ার। তো একটা কাজ যখন শুরু হয় প্রক্রিয়া, এটা কিন্তু আপনি দেখেন তাহলে আমি কয়টা লেয়ারের কথা বললাম, 12টা 13টা লেয়ার আছে। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যে কোনো লেয়ারে যে কেউ চাইলে দুর্নীতি করতে পারে, যে কেউ চাইলে দুর্নীতির সাথে জড়িত হতে পারে। সে একটা ফাইল আটকে রেখে সে টাকা পয়সা দাবি করতে পারে। বা দুদক আছে অবশ্যই, কিন্তু দুদক আমরা দেখেছি সবসময় বিরোধী দলের উপর দমন পীড়ন করার জন্যই ব্যবহৃত হয়ে আসছে। ইফেক্টিভলি দুদককে আমরা কাজ করতে দেখি নাই, সেট আপই নাই। হয়তো মাঝে মধ্যে আমাদের কাছে ইনফরমেশন আসতো যে এই জায়গায় এই অফিসার দুর্নীতি করছে, কিন্তু সেটা প্রমাণ করবেন কীভাবে আপনি? সেটা প্রমাণ করতে হলে তদন্ত করা হয়। এখন তদন্ত যাদেরকে দিয়ে করাবেন তারা যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে করবে না, কারণ যারা এই প্রশাসন ক্যাডারের যারা আছে তাদের মধ্যে খুব ভালো বন্ডিং থাকে। আমার বিরুদ্ধে যে অভিযোগের বিষয়ে আমি বারবার পরিষ্কার করেছি এর আগে, আমার বিরুদ্ধে অনেক উড়ো কথা আছে এবং অনেক নাম্বার আছে। একবার শোনা যায় 100 কোটি, একবার শোনা যায় 11,000 কোটি, একবার শোনা যায় 1,000 কোটি, আবার শোনা যায় 5,000 কোটি, নানা ধরনের কথাবার্তা আছে। দেখেন, আমি আমার সময়ে সর্বোচ্চ কমিটেড থাকার চেষ্টা করেছি, যাদের আত্মত্যাগের ফলে আমরা এই দায়িত্বে যেতে পেরেছি বা গণঅভ্যুত্থান সফল হয়েছে, সেটা যেন কোনোভাবে বৃথা না যায়। এবং আমার ক্ষেত্রে বিশেষ করে আমি অনেকগুলো কঠিন সিদ্ধান্ত আমি নিয়েছি এবং সেগুলো নিতে গিয়ে অনেক শত্রু বানিয়েছি আর কি, আমি বলবো। এক কথায় অনেকেই আমাকে শত্রু ভাবাপন্ন মনে করেন, যারা এখনও বিভিন্ন জায়গা থেকে ডিস্টার্ব করার চেষ্টা করেন। ফলে তারা তাদের সকল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা, অনেক কিছু করেছেন। আমাদের অন্যান্যদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হয়েছে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি আমি এটার শিকার হয়েছি। বাট কেউ এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ বা কোনো লিড বা কিচ্ছু একটা জিনিস কিন্তু হাজির করতে পারে নাই। এবং আমার এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল, সেটা তদন্ত হয়েছে, কোনো সুস্পষ্ট অভিযোগ আছে নাই। যে অভিযোগ এসেছিল সেটাও এসেছিলো, এক ধরনের একটা নিউজ হয়েছিল, পরে আমরা ওই হাউসকে কল করলাম, ওনারা বললো যে আমাদেরকে তো অমুক জায়গা থেকে দিয়ে বলছে নিউজটা করতে, এবং সেম শিরোনামে সেম টেক্সটে সবগুলো পত্রিকায় নিউজ। আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তারা জানেন এটা কখন হয়, যে একই শিরোনাম একই লেখায় কখন আসলে সবগুলো পত্রিকায় নিউজ হয়, যখন নির্দিষ্ট কোনো জায়গা থেকে আসলে এটা পুশ করা হয় তখন নিউজটা হয়। আমরা তো দেখেছি শেখ হাসিনার আমলে এত শক্তিশালী মন্ত্রীরা, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী,
তাদের কোথায় কি আছে, বেগমপাড়ায় কোথায় কি আছে সব কিছু তো আমাদের যারা অনুসন্ধানী সাংবাদিক আছেন এবং এর বাইরে যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেটর আছেন তারা কিন্তু বের করেছেন। তো আমাদের যদি কোনো কিছু এরকম থাকে, এনসিপি নেতাদের ব্যাপারে বলা হয় যে অমুক নেতার এটা ওইটা আছে, তাহলে তো অবশ্যই এই বিষয়গুলো বের করতে পারার কথা। প্রশ্ন আসলে রুই যায় এনসিপি কিংবা আপনারা যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন তাদের যে লাইফ স্টাইলের যে চেঞ্জ সেটা তো আসলে সাধারণ মানুষ দেখছে। তো সে প্রশ্ন আসছে আসলে তারা এখন কিভাবে এই লাইফ লিড করছে। দেখেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে পড়ে যে আমি টিউশন করতাম। যখন টিউশন থাকতো না তখন বাসা থেকে আব্বু টাকা পাঠাতো, 10 থেকে 15 হাজার টাকায় আমার মাস চলে যেত। তো 10 থেকে 15 হাজার টাকায় মাস পরিচালনা করার, পড়াশোনা করে ওইটার লাইফস্টাইল আর যখন আমি 1.5 লক্ষ টাকার বেশি স্যালারি পাচ্ছি তখনকার লাইফস্টাইল কি এক হবে কি না। এবং তখন আমি স্বাভাবিকভাবেই সরকার ছিলাম, সরকার প্রদত্ত 2টা গাড়ি আমাকে সরকার দিয়েছিল, একটা মিনিস্ট্রি একটা সরকার। সরকারের প্রোটোকল ছিল, সরকারি বাসায় থাকতাম এবং যে স্যালারি দিত এটা অনেকটাই কোনো খরচেই আসলে কোনো মানে ডেইলি ইয়াতে কোনো খরচেই যেত না। তো যখন আমি 10x আগে যেই খরচে আমি চলতাম তার থেকে 10x আমি স্যালারি পাচ্ছি এবং সেটা আমার কোনো খরচেই যাচ্ছে না, সরকারি গাড়িতে তেলও দিচ্ছে। তো তাহলেও স্বাভাবিকভাবেই তো তখনকার কিছুটা স্বাভাবিক পরিবর্তন এমনিতেই আসার কথা। এবং আমাদের এই যে যারা গণঅভ্যুত্থানের নেতাদেরও লাইফস্টাইল নিয়ে কথা ওঠে, স্বাভাবিকভাবে যে আগে পায়ে হেঁটে চলতো কিংবা রিক্সায় চলতো, গণঅভ্যুত্থানের পরে সে সেটা পারবে না এবং তার সিকিউরিটি কনসার্নের কারণেই পারবে না। আমরা দেখেছি ওসমান হাদির সাথে কি হয়েছে। এবং স্বাভাবিকভাবে তাকে একটা গাড়ি তো একদম অ্যাটলিস্ট ইউজ করতে হবে। এবং এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আসলে লাকি যে অনেকেই আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের এক্সট্রা গাড়ি থাকলে বা অনেকে গাড়ির ভাড়ার টাকাটাও দিয়ে যান। যে আমাদের অধিকাংশ সবাই প্রায় ভাড়া গাড়িতেই আসলে চড়েন। আমাদের এখন যারা এমপি আছেন তারাও ভাড়া গাড়িতে চড়েন, আমি নিজেও একটা ভাড়া গাড়িতেই চড়ি। সবারই প্রায় একই অবস্থা, ভাড়া বাসায় ভাড়া গাড়িতে চড়া এবং কোনো মতে পরিবার চালানো। এবং যেহেতু রাজনীতিতে জড়িত থাকছে সেহেতু ফুল টাইম কোনো প্রফেশনেও যাওয়া যাচ্ছে না। কনসালটেন্সি বা কোনো পরিচিত কেউ যদি থাকে যার বড় কোম্পানি আছে বা বড় ভাই যার বিজনেস আছে, তাকে বলে যে ভাই আমাকে একটা চাকরি দেন, স্যালারি দিয়ে না, আমি অত টাইম দিতে পারবো না। তো এর মধ্য দিয়েই মোটামুটি সবার আমি যাদেরকে দেখি। তাহলে আসিফ মাহমুদ এখন কি করছেন, তার আয়ের উৎস কি? আমি মাঝখানে কিছুদিন ফ্রিল্যান্সিং কনসালটেন্সি করেছি এবং এখন কথা চলছে এই যে লাস্ট একটা জায়গায় বলার পরে যে আমি একটা চাকরি খুঁজছি। পরে আমারই বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই উনি নক করেছেন যে ওনার এখানে একটা ভ্যাকেন্সি আছে, আমি যদি করতে চাই। মোটামুটি উনিও ধরে নিয়েছেন যে খুব বেশি কাজ আমি করতে পারবো না বা অফিস করতে পারবো না, ওনার স্যালারি দিতে হবে। তো ওইটা কথা চলছে, হয়তো সামনে জয়েন করব। যে বর্তমান যে সরকার সেটি নিয়ে আপনারা অভিযোগ করছেন, কি মনে হচ্ছে জুলাই সনদ আসলে কোন দিকে যাচ্ছে এবং আপনারা আসলে কোন প্রেক্ষাপটে আসলে রাজপথে নামবেন? জুলাই সনদের বিষয়ে আসলে বর্তমান সরকার পুরোপুরি জাতির সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং পরবর্তীতে অধ্যাদেশ তারা তখন মেনে নিয়েছে। গণভোটে তারা হ্যাঁ এর পক্ষে তারা ক্যাম্পেইন করতে আমরা দেখেছি, কিন্তু গণভোটের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সাথে সাথেই তারা এক ধরনের উল্টে নিয়ে এখন তারা বলছে যে এটা সংবিধানে নেই, এখানে নেই, এখানে নেই। তো সংবিধানে না থাকলে এটা তো আগে বলতেন, এটা তো আগে আপনারা বলেন নাই। আপনারা বলেছেন আপনারা গণভোটে হ্যাঁ ভোট চেয়েছেন এবং যেই গণভোটে হ্যাঁ ভোট বিপুল ভোটে জয়ী হয়েছে সেই গণভোটকে আপনারা পরবর্তীতে অস্বীকার করলেন, গণভোটের রায়কে অস্বীকার করলেন। এবং এক ধরনের এখন আমরা দেখছি বিএনপির মধ্যে একটা অ্যাপ্রোচ যে জুলাই সনদ দেখি আন্দোলন করে নিয়ে যাক বা দাবি করে নিয়ে যাক। তো এটা এক ধরনের আমরা দেখি যে আওয়ামী লীগের সময় যেরকম অ্যাপ্রোচ ছিল, যে আওয়ামী লীগের সময় যে ওবায়দুল কাদের বলতো না যে কোথায় আন্দোলন আপনাদের, কোথায় লোক আপনাদের, আপনাদের তো কোনো লোক নাই। রিজভী ভাই আন্দোলন করতেন 10-12 জন নিয়ে পার্টি অফিসের সামনে, ওই কেজি গেটের সামনে, ওই আইকনিক আমরা দেখতাম। দমন পীড়ন করতো আওয়ামী লীগ, আবার বলতো যে আপনাদের তো লোক নেই, আন্দোলন নেই। তো একই রকম কথা বিএনপি আবার বলছে যে আপনারা আন্দোলন করে নিয়েছেন, কেন আমি আন্দোলন করে নিয়ে যাব? বাংলাদেশের মানুষ যেভাবে গণভোটে গণরায় দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের যে কমিটমেন্ট সেটার জন্য আমরা রাজনৈতিক লড়াই চালিয়ে যাব এবং সংসদে আমাদের প্রতিনিধিরা তাদের ভয়েস রেজ করবেন এবং রাজপথে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা এটা অবশ্যই আদায় করেই ছাড়বো। এবং জুলাই সনদের বিষয়টা আসলে এমন কিছু না যে বিএনপি যতটুকু চাইবে ততটুকু দিবে।
সবার কালেকটিভ ইন্টারেস্ট এবং কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই কিন্তু এখানে তারাও স্বাক্ষর করেছে এবং আপনারা তাদের হাস্যোজ্জ্বল ছবি দেখবেন ওই প্রোগ্রামে, যে স্বাক্ষর করার পরে ধরে হাসছেন এবং ওইখান থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে এনসিপিকে টিটকারি করছেন যে এনসিপি স্বাক্ষর করে নাই বা এই তো পরবর্তী এসে তারাই সেটাকে ভায়োলেট করছেন। এটা আমার মনে হয় যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরে এবং 1/3 মেজরিটি পাওয়ার পরে বিএনপির মধ্যে এক ধরনের ওভার কনফিডেন্স এবং এক ধরনের অ্যাবসলিউট পাওয়ারের যে ভূত সেইটা চেপে বসেছে, সেটা আমরা শেষবার শেখ হাসিনার উপরে চেপে বসতে দেখেছিলাম। বর্তমান সরকার তারা যেমনটি বলছে যে এই জুলাই গণহত্যায় মূল আসামি শেখ হাসিনা সহ বাকিদের আসলে ফিরিয়ে আনা হবে, তো সেক্ষেত্রে আসলে আপনারা কতটুকু ভরসা রাখছেন যে আসলে এই যারা ভারতে সহ বিভিন্ন জায়গায় পলাতক রয়েছেন তাদেরকে আসলে ফিরিয়ে আনতে পারবে এই সরকার? কি মনে করছে, সরকার কি পারবে? অবশ্যই ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের শুধু কথা না, সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং এটা অনেকটা আসলে বাংলাদেশের নিয়ন্ত্রণ খুব কম এক্ষেত্রে, যেহেতু ভারতের ইচ্ছার উপরে অনেকটা ডিপেন্ড করছে। তারপরে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে এবং সেই চুক্তি অনুযায়ী অবশ্যই শেখ হাসিনা সহ যারা পলাতক আছে ভারতে তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু আমরা দেখি যে বরং তারা সেখানে বসে বসে বিভিন্ন ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, বিভিন্ন মিটিংয়ে শেখ হাসিনা অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং বাংলাদেশে ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে ভারত সরকারেরও একটা অংশের সম্মতির ভিত্তিতেই এগুলো হচ্ছে, ফলে তাদের আসলে এদেরকে ফিরিয়ে দেওয়ার কতটুকু সদিচ্ছা আছে সেটা প্রশ্নবিদ্ধ। তবে আমরা আশা করব যে সরকার এক্ষেত্রে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন, তারা ডিপ্লোম্যাটিক সকল প্রচেষ্টা চালাবেন এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী যদি ভারত তাদেরকে দিতে রাজি না হয়, সম্মত না হয়, তাহলে এটা আন্তর্জাতিক আদালতেও যাওয়া যেতে পারে। এই যে শেখ হাসিনা সহ যারা পলাতক তাদেরকে ভারত যদি রেখে দেয়, আলটিমেটলি ভারতের লাভটা কি এখানে? আসলে ভারত এখনও মেন্টালি এই গণঅভ্যুত্থানকে তারা মেনে নিতে পারেনি এবং তারা এই দেশে প্রায় 50-60 বছর ধরে যেই বন্ধুত্ব তৈরি করেছিল একটা নির্দিষ্ট, আমি রাজনৈতিক দলও বলবো না, আমি বলবো যে একটা নির্দিষ্ট পরিবারের সাথে। তো এটা অনেকটা সামন্ত প্রথার সময়ের মতো, যে নির্দিষ্ট রাজপরিবারের সাথে রাজপরিবারের সম্পর্ক থাকে। আমরা আসলে সম্পর্কটা চেয়েছিলাম পিপল টু পিপল রিলেশন। আমরা দেখেছি যে আমাদের ক্রাইসিস সময়েও ভারতের জনগণ রাজপথে নেমে এসেছে, গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে অনেকেই আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, ভারতেও অনেকেই আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা এই পিপল টু পিপল কমিউনিকেশনটা চাই। জনাব আসিফ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানা অজানা অনেক গল্প, জুলাই অভ্যুত্থানের আগে, জুলাই অভ্যুত্থানের পর, অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে তার রাজনৈতিক অঙ্গনের অনেক কথা জানলাম। দর্শক আপনারাও শুনলেন, আসলে ক্যামেরার অগোচরে কিংবা কোনো রাজপথের বাইরে আসলে কি হয় না হয় সে বিষয়ে আজকে খোলাসা করলেন আসিফ মাহমুদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ স্টার নিউজের সঙ্গে।